নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কিছু প্রশ্ন আছে মানলো এআইএফএফ এর থেকে, সেটা বলবো। সেটা কি এবং তার উত্তর কি সেটা জানাবো। ভারতীয় ফুটবল কেন উন্নতি হচ্ছে না, সব থেকে বড় কারণ কি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা কি আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে মার্কেটিংয়ের জন্য শুধু ব্যবহার করছে। সাহাল আব্দুল সামাদ, সুনীল ছেত্রীর সঙ্গে সব থেকে বড় অন্যায় হলো। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য ভারতকে কি করতে হবে, তার পাশাপাশি আরও কিছু টপিকে কথা বলার আছে। তাই বন্ধুরা, বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, আমার কিছু প্রশ্ন আছে এআইএফএফ এবং মোনালো মার্কোয়েসের থেকে, যেটার উত্তর আশা করি আপনারা সবাই চান। প্রথম প্রশ্ন, যখন মোনালো মার্কোয়েস তিনি জানেন যে ভারতীয় দলে কোনো স্ট্রাইকার নেই, ভালো গোল স্কোরার নেই, তখন হংকংয়ের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কেন 70 মিনিট উইদাউট স্ট্রাইকার গেলেন? 70 মিনিট কোনো কেন প্লেইং 11-এ স্ট্রাইকার ছিল না? জানতাম মানলো তিনি ইন্ডিয়ান দলের সঙ্গে কন্টিনিউ করতে চাইছেন না। তার প্রতিদান কি মানলো 70 মিনিট কোনো স্ট্রাইকার ছাড়া আমাদের খেলাবে? আমরা বলি ইয়াং ট্যালেন্ট, সবাই কোচ, সমস্ত কোচও বলে, ইভেন মানলো মার্কোয়েসও বলেছে যে ইয়াং ট্যালেন্ট প্রচুর, কিন্তু সেটা শুধু মুখে। দরকারের সময় কোনো ইয়াং ট্যালেন্টকে কেউই প্লেইং 11-এর সুযোগ দেয় না। যেখানে ভারতের কাছে স্ট্রাইকার সুনীল ছেত্রী আছে, সোহেল বাট, যেখানে ভারতের কাছে গোনাগুন্তি কিছু স্ট্রাইকার আছে, তাদেরকে ছাড়া কেন ভারতীয় দলের প্লেইং 11 খেলানো হলো হংকংয়ের বিরুদ্ধে 70 মিনিট, তাও আবার? এটা একটা বড় প্রশ্নের উত্তর চাই। দ্বিতীয়ত, মানলো এআইএফএফ তারা কি প্ল্যানটা করছে, ভিশন 2047, সেই ভিশন 1 বছর টেকেনি। মানলো আর আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবে, তিনি যেহেতু হেড, তাকেই প্রশ্ন, যে যদি এমন একটা কোচকে আমরা নিয়ে এসেছি যে কোচ ক্লাবকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, ভারতীয় দলকে প্রায়োরিটি দিচ্ছেই না। মানলো এবং আমাদের এআইএফএফ জানতো যে সে এফসি গোয়ার কোচিংয়ে যুক্ত আছে, তা সত্ত্বেও কেন তাকে কোচিং করানো হলো? তাকে কেন কোচিংয়ের মধ্যে এত বড় দায়িত্ব দেওয়া হলো মানলোকে? ভারতীয় ফুটবল খারাপের দিকে ছিল, কিন্তু সেই খারাপের দিকটাকে আমাদের এআইএফএফ আর মানলো মিলে বদনামের দিকে ঠেলে দিল। মানে হংকং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো বা তার থেকে একটু বড় একটা দেশ, সেই দেশের কাছে ভারত হারছে। ভয় লাগে না মাঝে মাঝে বাংলাদেশের বিরুদ্ধে না আমাদের ভারতীয় ফুটবল হেরে যায়, তখন কাকে মুখ দেখাবো? প্রথমবার বন্ধুদের মাঝখানে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমি কোনো কথা বলতে পারিনি। আমাকে বলছে, আরে ইন্ডিয়ান ফুটবলের কিছু হবে না, ছাড়। আমার কোনো উত্তর নেই, উত্তর দেবো কি করে? হংকংয়ের বিরুদ্ধে হারছে, বাংলাদেশের বিরুদ্ধে মানে একদম হারতে ড্র করছে। আফগানিস্তান, যাদের না কোনো থাকার ঠিক আছে, না কোনো রাজ্য না মন্ত্রীর ঠিক আছে, দল সেটাও ঠিক নেই, তারা আমাদের 2-1 হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। এইটা একটা বড় প্রশ্ন যে আমাদের এআইএফএফ এর ভিশন 47, কিন্তু ভিশন 2026 অপরিষ্কার। আমরা 2026-এর ভিশন নেই, আমরা দেখছি ভিশন 2047। এখনো 22টা বছর বাকি আছে 2047 আজ থেকে। আরো প্রশ্ন, যখন জানে আমাদের দলে কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নেই, তখন সাহাল আব্দুল সামাদের মতো এত ভালো অ্যাটাকিং মিডফিল্ডার থাকতে তাকে কেন প্লেইং 11-এর সুযোগ দেওয়া হলো না, বা তাকে কেন স্কোয়াডে নেওয়া হলো না? ইগো? কিসের ইগো? আমার দল যেতে পারছি না, আমি কিসের ইগো? আইএসএল এ 6টা বিদেশি নিয়ে 6টা বিদেশিকে স্ট্রাইক পজিশনে, মানে মেন পজিশনে খেলিয়ে ম্যাচ জিতে নিজেকে খুব বড় কোচ বানানো যায়, কিন্তু একটা লড়খড়ানো দল, এর দিয়ে আমাদের ভারতীয় কোচ অনেক বেটার। আমি তো বলবো যে আমাদের কোনো বিদেশি কোচ দরকার নেই। এখন যতদূর জেনেছি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখনো বিদেশি কোচ হায়ার করছে। আমাদের ভারতীয় কোচ কাউকে একজনকে নিয়ে আসুক, বিবিয়ানো ফার্নান্ডেসকে নিয়ে আসুক, যে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই, পুরোপুরি ফোকাস ভারতীয় দলে করতে পারবে। আমার আরো প্রশ্ন, আমাদের আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 দলের অবস্থা কি? আমরা ভাবছি যে আমাদের ভিত নিচে দিকে তৈরি হবে। আমাদের আন্ডার 13 এর টিম কোথায়? ইন্ডিয়া আন্ডার 13, ইন্ডিয়ার আন্ডার 15, ইন্ডিয়ার আন্ডার 17। ভাই, আমাদের ইন্ডিয়ার আন্ডার 17 টিম গিয়ে ব্রাজিল, আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করে আসে, তাদেরকে হারিয়ে পর্যন্ত আসে। ভাবুন, যেখানে প্লেয়ার খনি, সেই খনিতে গিয়ে আমাদের ভারতীয় বাচ্চারা তাদেরকে হারিয়ে দিয়েছে, তাদেরকে কাঁধে কাঁধে টক্কর মারে। মানে একটা জিনিস পরিষ্কার, আন্ডার 17 পর্যন্ত আমাদের ভারতীয় দল, ব্রাজিলের ভারতীয় দল
আর্জেন্টিনার ভারতীয় দল, ফ্রান্সের ভারতীয় দল, স্পেনের ভারতীয় দল সমান। ঠিক আছে, 19-20 ফারাক হতেই পারে, ঠিক আছে, আমাদের ফুটবল কালচার কম, হারতেই পারি, কিন্তু টক্কর দিয়ে আসে। মানে আমাদের 17 বছর বয়স পর্যন্ত আমাদের প্লেয়ার আর বিদেশি ফুটবল প্লেয়াররা সমান। 17 বছর বয়সের পর দিয়ে কি হয়, আমাদের একটাও প্লেয়ার সিনিয়র দলে যারা যায় তারা সব বেঞ্চে বসে থাকে। স্ট্রাইকার কোনোদিন সুযোগই পায় না স্ট্রাইক পজিশনে খেলার। অ্যাটাকিং মিডফিল্ডার সে সুযোগ পায় না অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলায়। আমি যেই মানে ফুটবল একাডেমি মাঝে মাঝে যাই, তাদের কোচের সঙ্গে কথা বলি, বলে যে এখন আমাদের একাডেমিতে বেশিরভাগ ডিফেন্সের প্লেয়ার তৈরি হচ্ছে, কারণ ফরওয়ার্ডে কেউ জায়গা পাচ্ছে না, গোনাগুন্তি। তো স্বাভাবিক, সে একটা বাচ্চা ছেলে জানে যে ভাই আমি তো স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডে জায়গাই পাবো না, তো আমি রাইট ব্যাক লেফট ব্যাক হব, রাইট মিড ডিফেন্সের দিকে চলে যাবো, উইংয়ের দিকে চলে যাব। ভারতীয় ফুটবলটাকে নষ্ট করছে প্রথমত বিদেশি কোচরা এসে, আর আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম বিচ্ছিরি। আমাদের এতগুলো প্রশ্ন আমি কোনো উত্তর আমি ভাবি, কিন্তু আমার কাছেও কোনো উত্তর নেই। আর সব থেকে খারাপ করেছে মনে হলো সুনীল ছেত্রীর সঙ্গে। সুনীল ছেত্রী বেচারাটা সম্মানের সঙ্গে পুরো রিটায়ারমেন্ট নিয়েছিল লেজেন্ড রূপে। মানলো এলো সুনীল ছেত্রীকে অ্যাপ্রোচ করে আবার রিটায়ারমেন্ট থেকে ফেরালো, ফিরিয়ে নিজে পালাচ্ছে, সুনীল ছেত্রী রয়ে গেছে। এবার ভাবুন সুনীল ছেত্রী যে রেসপেক্টটা আর্ন করেছিল। আমাকে অনেক কেউ মেসেজ করে বলে, অনেক কেউ কমেন্টে বলে যে আমাদের আর রিটায়ারমেন্ট প্লেয়ার চাই না, তরুণ প্লেয়ারদের সুযোগ দিক। ভাই রিটায়ারমেন্ট প্লেয়ারটাকেও ফিরিয়ে এনেছে তো কোচ কথাতেই। সুনীল ছেত্রীর সঙ্গে সব থেকে মানে খারাপ ব্যাপারটা হলো সুস্থভাবে রিটায়ারমেন্ট নিয়েছিল, তাকে আবার রিটায়ারমেন্ট থেকে ফিরিয়ে প্রথমত একটা কলঙ্ক লাগালো, তারপরে নিজেই পালালো মানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। সুনীল ছেত্রী বেচারাটা একুলো থাকলো না ওকুলো থাকলো না। অবশ্যই সুনীল ছেত্রী লেজেন্ড, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু কিছুটা হলেও রেসপেক্ট কিন্তু সুনীল ছেত্রী খুইয়ে দিল রিটায়ারমেন্ট থেকে ফিরে। খুবই হতাশাজনক। আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো আমাদের ইন্ডিয়ান ফুটবল পেজকে মার্কেটিং হিসেবে ইউজ করছে। রাজনৈতিক কোনো কিছু লোকের সঙ্গে মিট করলে সেটাও আমাদের ইন্ডিয়ান ফুটবলে যাচ্ছে, ফুটবল প্রেসিডেন্টের সঙ্গে মিট করলে সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল পেজে যাচ্ছে। এতে আমাদের ইন্ডিয়ান ফুটবল পেজের লাভ কি হবে? আমাদের প্রেসিডেন্ট ফিফার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছে, এটা আমাদের ইন্ডিয়ান ফুটবল পেজ বা আমাদের ইন্ডিয়ান ফুটবলের লাভ কি হবে? তো কিছু বলার নেই। আমার এই কটাই প্রশ্ন ছিল যেটা আমি করলাম আপনাদের সঙ্গে। আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-13 টিম এটা তৈরি করতেই হবে ইন্ডিয়ান ফুটবলে। স্ট্রাইকার খেলাতে হবে আইএসএল আই লিগে, অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে হবে ভারতীয় আইএসএল আই লিগে। তাছাড়া আমার মনে হয় না ইন্ডিয়ান ফুটবল উন্নতি হবে। আর বিদেশি কোচ কি বলবো, ক্লাবরাই ইয়াং ট্যালেন্ট প্লেয়ারদের নিয়ে এসে বেঞ্চে বসিয়ে রাখে। আন্ডার-19 থেকে এত ভালো ভালো প্লেয়ার তারা এসে বেঞ্চে বসে থাকে, আন্ডার-21 এত ভালো ভালো প্লেয়ার তারা এসে বেঞ্চে বসে থাকে। যাদের কোনো বিদেশি ফুটবলে কোনো খেলুক, মানে যারা নিজের দেশে কোনো কাজে আসে না, বিদেশি স্ট্রাইকার, নাম নিতে চাই না, মানে আইএসএল এমন এমন স্ট্রাইকার আছে যারা নিজেদের দেশে জাতীয় দলে জায়গা পায় না, পাবেও না, তারা আমাদের স্ট্রাইকারে পজিশনে এসে খেলে। এতে তাদের কোনো লাভ হয় না, কারণ তারা তো নিজেদের দেশে স্ট্রাইক পজিশনে জায়গা পাবে না। এদিকে আমাদের ভারতের যারা ট্যালেন্ট আছে তারাও মানে ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার এটাই বলার ছিল। আপনারা কতটা অ্যাগ্রি করবেন না ডিসঅ্যাগ্রি করবেন আমি জানি না। কিছু কিছু প্রশ্ন আছে, আশা করি এই সমস্ত প্রশ্ন আপনারাও তুলুন, আপনারাও এআইএফএফকে করুন যে বস কেন এই জিনিসগুলো হচ্ছে না। আপনাদের প্রশ্ন ছাড়া, আপনাদের প্রতিবাদ ছাড়া আমি মনে করি না ভারতীয় ফুটবলের রেভলিউশন আসবে। এবং এই দিনও দূরে থাকবে না যেদিনকার ভারত বাংলাদেশের বিরুদ্ধেও হারবে এবং মানে আর কাউকে মুখ দেখাতে পারবো না আমরা। এইবারে আপনাদেরকে বলি, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত যদি কোয়ালিফাই করতে চায় তাহলে ভারতকে কি করতে হবে? ভারত আছে গ্রুপ সিতে আছে 4টে দল, একটা হচ্ছে সিঙ্গাপুর, হংকং, বাংলাদেশ, ভারত। তার মধ্যে যদি উল্টে দিই তাহলে ভারত সব থেকে ভালো র্যাঙ্ক 127, তারপরে আপনাদের হংকং আপনাদের 153, তারপরে সিঙ্গাপুর 161, তারপরে বাংলাদেশ 183। আর পয়েন্টস টেবিলে কিন্তু উল্টো, যে ভারত সব থেকে ভালো পয়েন্টস মানে র্যাঙ্কিংয়ে 127, সে এখনো জিততে পারেনি জন্য গোলই করতে পারেনি। তো ভারত সব থেকে লাস্টে। এবার ভারতকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে নিজেদের পয়েন্টস টেবিলে 1 নম্বরে শেষ করতে হবে। হাতে আছে আর 4টে ম্যাচ, 4টের মধ্যে যদি ভারত 4টেতে জেতে তাহলে মেবি ভারতীয় দল কোয়ালিফাই করতে পারে, হয়তো
ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ারের স্বপ্ন দেখছি, এদিকে এশিয়ান কোয়ালিফায়ারও করতে পারছি না। প্যাথেটিক। তো যাই হোক বন্ধুরা, আমি সমস্তটা বলে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, যে ভারতীয় দল কোয়ালিফাই করতে পারবে কিনা এশিয়ান কাপে, সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।